আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গাদ্দাফি, পরিচালক লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আমরা আপনাদের জন্য কিছু চমৎকার অনলাইন এবং অফলাইনের ক্লাসের ব্যবস্থা করতেছি, যার মধ্য দিয়ে আপনি আমাদেরকে জাজ করতে পারবেন এবং কত সহজে লুমিনাসের শিক্ষকরা স্টুডেন্টদেরকে পড়ায় এবং তাদের পড়াগুলো কভার করে দেয়। এই জিনিসটা আপনারা ইজিলি আমাদেরকে জাজ করতে পারবেন এবং আমাদের থেকে মূল্যায়নটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তো আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক কারক এবং বিভক্তি, যেটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল না, তবে এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সিলেবাসে আছে এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। আমরা এই টপিকটাকে আজকে আমরা একটু সংক্ষেপে পড়বো ইনশাআল্লাহ। তো চলেন ক্লাসে চলে যাই। শুরুতে আমি কারক এবং বিভক্তি, আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, তার মধ্যে বিভক্তি দিয়ে আগে শুরু করতে হবে, কারণ কারক পারতে হলে আপনাকে বিভক্তির সিম্বলগুলো জানা লাগবে। তো বিভক্তি জিনিসটা কি দেখেন, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্যয় সাধনের জন্য। কোশ্চেন হচ্ছে ভাইয়া অন্যয় সাধন কি? অন্যয় সাধন মানে হচ্ছে সম্পর্ক স্থাপন, সম্পর্ক স্থাপন। এখন কোশ্চেন হচ্ছে এই সম্পর্ক স্থাপন তো আমরা বাংলায় অনেকে বুঝি না, ইংলিশে বললে আবার আপনারা ঠিকই বুঝেন। রিলেশনশিপ বিল্ড আপ। কি বিল্ড আপ? রিলেশনশিপ বিল্ড আপ। ও রিলেশন তো সবাই ভালো বুঝি। তো একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের রিলেশন, আরেকটা শব্দের সম্পর্ক যে তৈরি করে, এই বর্ণগুলোকে বলা হয় বিভক্তি। যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে রাজার কন্যা। এই রাজার কন্যা দুইটা শব্দ আছে এখানে। এই দুইটা শব্দের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন, এইখানে যে রটা আছে, এই র রাজা শব্দের সাথে আলাদা করে একটা বর্ণ হিসাবে বসছে না, রাজা প্লাস র। ওকে, তাহলে এই র এই শব্দটা এখানে বসে কি কাজ করতেছে? দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতেছে। কিভাবে আসেন দেখাই। এই রটাকে বাদ দিয়ে যদি আমি শব্দটা বলি, শব্দ দুইটা বলি, রটাকে বাদ দিয়ে যদি বলি, তাহলে এখানে থেকে রাজা আর এখানে থেকে কন্যা, তাহলে ওয়ার্ডটা হয়ে যায় রাজা কন্যা। কিন্তু রাজা কি কন্যা? রাজা তো পুরুষ, রাজা কেন কন্যা হবে? আচ্ছা, যখন আমি বলতেছি রটাকে দিয়ে রাজার কন্যা, তখন বুঝাচ্ছে যে এই কন্যাটা কার? কন্যাটা হচ্ছে রাজার। তাইলে এই যে বিভক্তিটা স্যার, এই বিভক্তিটা বসে রাজা এবং কন্যা এই দুইটা শব্দের মধ্যে এটা সম্পর্ক তৈরি করেছে। এরপরে ধরেন আমি একটা শব্দ লিখলাম, যেমন গাছের আম। এখানে গাছ শব্দের সাথে একটা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, এর। তাহলে গাছ প্লাস এর, এই এর শব্দটাকে বাদ দিলে ওয়ার্ড থাকে গাছ আম। কিন্তু গাছ কি আম? না। তাহলে এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে, দুইটা শব্দের মধ্যে একটা ভাব যুক্ত করতে হলে আমার একটা বিভক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে এই বিভক্তিগুলো হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দের অন্যয় সাধন করে বা সম্পর্ক তৈরি করে দেয়, যেটাকে আপনাদের ভাষায় রিলেশনশিপ বিল্ড আপ আপনারা বলে থাকেন। তাহলে আশা করি আপনারা বিভক্তির ডেফিনেশনটা সবাই বুঝতে পারছেন। তাহলে বিভক্তি হচ্ছে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটা শব্দের অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বলা হয় বিভক্তি। বিভক্তিগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করে। বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে বলে মনে করা হয়। তো এইখানে আমরা দেখব যে এই বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক তৈরি করে। আবার দুইটা নাউনও পাশাপাশি বসতে পারে, যেখানে বিভক্তি থাকতে পারে, একটু আগে দেখাইলাম। আচ্ছা, যদি কোনো বিভক্তি না থাকে তখন সেটাকে জিরো ধরা হবে। কি ধরা হবে? জিরো ধরা হবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল লিখলাম, যেমন আমি বললাম যে ধরেন আবিরকে, আবিরকে যেতে হবে। তাহলে এই আবির শব্দের সাথে কে যুক্ত হয়েছে? এরপর আমি বললাম রাজা কর্তৃক, এই যে রাজার সাথে এখানে বিভক্তি যুক্ত হয়েছে, তৃতীয়া। এরপর আমি বললাম রাজায় রাজায় লড়াই, এই যে রাজা শব্দের সাথে অন্তঃস্থ যুক্ত হয়েছে। তো এইখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে বিভক্তি আছে, কিন্তু এখানে বলতে যে যদি বিভক্তি চিহ্ন স্পষ্ট না হয় তাহলে সেখানে কি আছে? জিরো বিভক্তি আছে। তাইলে ধরেন আমি এখানে বললাম অনলি রাজা, তাহলে এই রাজা এটা মূল শব্দ, এর সাথে কিন্তু কোনো বিভক্তি নাই।
এর সাথে কোনো এডিশনাল বর্ণ যুক্ত হয় নাই, তাই এখানে বলতে হবে শূন্য বিভক্তি আছে, ইংরেজিতে যেটাকে বলি জিরো প্রিপোজিশন। তো এটা হলো শূন্য বিভক্তি। ওকে, তো আশা করি এই স্লাইডটা মোটামুটি আমরা বুঝে গেছি। তারপর আমাদের ক্লাসটা সেভ করা থাকবে, প্রয়োজনে যদি এই জায়গাটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ক্লাসটা আরেকবার শুনবেন, ইনশাল্লাহ মোটামুটি এটা কভার হয়ে যাবে। স্যার আমি সামনে আগাচ্ছি। এরপরে বিভক্তি কয় প্রকার? বিভক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, যেগুলো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় বা ক্রিয়া ছাড়া অন্য পদের সাথে যুক্ত হয়, সেগুলো হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, যদি কোনো ওয়ার্ড ক্রিয়ার সাথে যুক্ত হয় তাহলে সেটা ক্রিয়া বিভক্তি। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি একটু দেখাই, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পরে, তাহলে এই পরে শব্দটাকে ভাঙলে হবে পর যোগ এ। আবার আমি একটা শব্দ বললাম হচ্ছে হাতে, এই হাতে শব্দটাকে ভাঙলে হবে হাত প্লাস এ। এখন আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এই যে এ বিভক্তিটা আছে, এটা ক্রিয়ার সাথেও বসছে আবার নাউনের সাথেও বসছে। তাহলে কখন কোন বিভক্তি হবে? যখন কোনো বিভক্তি ক্রিয়ার সাথে বসবে তখন তার নাম হবে ক্রিয়া বিভক্তি। আর যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়া ছাড়া অন্য কোনো পদের সাথে বসবে, বিশেষ্য বিশেষণ, হ্যাঁ, সর্বনাম, এগুলোর সাথে বসবে, তখন সেটাকে আমরা বলবো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। ওকে, আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুক একটা নাউন, এর সাথে কে যুক্ত হয়েছে। আর ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, তাহলে এখানে যা শব্দের সাথে বেন যুক্ত হয়েছে। তাহলে ক্রিয়ার সাথে যুক্ত হইলে ক্রিয়া বিভক্তি, আর ক্রিয়া ছাড়া অন্য পদের সাথে যুক্ত হইলে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। আশা করি এটা বুঝতে পারছেন, খুব সহজ জিনিস। আমরা সামনের দিকে আগাই। এরপরে আমরা পরের স্লাইডে দেখবো হচ্ছে এই শব্দ বিভক্তি কয় প্রকার। এইখান থেকে কোশ্চেনটা বেশি আসে, এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন আসে। আবার যারা চাকরির পরীক্ষার্থী তাদের বিসিএসও বা অন্যান্য চাকরির পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। এই জায়গাটা আমরা একটু বুঝবো। এখানে বলা হচ্ছে এই যে বিভক্তি দুইটা ফাংশন, শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তিটা হচ্ছে 7 প্রকার। কয় প্রকার স্যার? 7 প্রকার। শব্দ বিভক্তি 7 প্রকার কি কি? এই নামগুলো হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো এই প্রকারভেদগুলো এখানে, এগুলোর চিহ্নগুলো আমরা পাশে লিখে দিয়েছি, চিহ্নগুলো আমাদের মনে রাখা লাগবে। তো প্রথমা বিভক্তির চিহ্ন হচ্ছে শূন্য অথবা অ, অর্থাৎ অন্য কোনো বিভক্তি যদি ম্যাচ না করে, ধরেন আমি ধরেন যদি এই দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কোনো বিভক্তি ম্যাচ না করে কোনো শব্দের সাথে, তখন জিরো প্রিপোজিশন হয় বা প্রথমা বিভক্তি হয় বা শূন্য বিভক্তি হয়। এটার আরেক নামই হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে প্রথমার চিহ্ন হলো শূন্য অ। আচ্ছা, দ্বিতীয়ার চিহ্ন হচ্ছে কে রে, তৃতীয়ার চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। এটা দিয়াও বলা যায়, দিয়েও বলা যায়। দিয়াটা সাধু, দিয়েটা চলিত। চতুর্থী কে রে জন্ম নিমিত্ত। পঞ্চমীর চিহ্ন হতে থেকে চে। ষষ্ঠীর চিহ্ন র এর। সপ্তমীর চিহ্ন এ অন্তস্থ হতে। সো এই জায়গাটা আপনার মুখস্থ করতে হয়তো বা 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। সো আপনারা ভিডিওটা একটু পজ করে আগামী 2 থেকে 3 মিনিটে চিহ্নগুলো একটু মুখস্থ করে ফেলেন। প্রথমা শূন্য অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে জন্ম নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ হতে। তাহলে এই যে সিম্বলগুলো আমি মুখস্থ করলাম, একটু পরে যখন কারক সলভ করতে যাব তখন এগুলো আমার কাজে লাগবে। কোনটা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি, কোনটা করণে তৃতীয় বিভক্তি, কোনটা অপাদানে পঞ্চমী বিভক্তি, এই জিনিসগুলো আপনার তখন কাজে লাগবে স্যার। সো এই জায়গাটা আমরা একটু ভালো করে মাথায় নিয়ে নেব ইনশাল্লাহ, ঠিক আছে? সো ভিডিওটা পজ করে আপনারা 2-3 মিনিটে আশা করি ভিডিওটা দেখে নেবেন। তাইলে আমরা একটু সামনে যাব। এই সিম্বলগুলো মোটামুটি আমরা অনেকে পারি, আবার যাদের প্রবলেম তারা আমরা এখন শিখে নিলাম 2-3 মিনিট সময় নিয়ে। এখন আমি সামনে যাব কারকের জন্য। কারক আমাদের আজকের পড়ার মূল কনসেপ্টটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমি ফার্স্টে বিভক্তির বেসিকটা আলোচনা করলাম, এখন আমরা কারকের মূল কনসেপ্টটা আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন কারক মানে কি? কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ মানে যে কাজটা কমপ্লিট করে সেই হচ্ছে কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এটা অনেকবার বিসিএস পরীক্ষার সংজ্ঞাটা তুলে দিয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনও আসছে, সো আবার রিপিটও হইতে পারে।
বাক্যস্থিত ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই। আমি একটা এক্সাম্পল লিখলাম, যেমন বাবা বাজার থেকে মাছ কিনলেন। ওকে, এই যে বাক্যটা, এটা থেকে আমরা সংজ্ঞাটা বুঝবো। সো নর্মালি কি হয়, আসলে বইয়ের ভাষাটা এত জটিল থাকে, বইয়ের ভাষায় পড়াটা আসলে অনেক সময় মেলানো টাফ হয়ে যায় বা নিজে নিজে বুঝে পড়া কঠিন হয়ে যায়। সো আমরা যেটা করি, আমরা ওই বইয়ের পড়াটাকে আপনাকে সহজ ভাষায় আপনার কাছে প্রকাশ করে দিব। তো এখানে আমরা আগে ক্রিয়াকে চেক করব। বলেন এখানে ক্রিয়া কোনটা? এই বাক্যের মধ্যে বাবা বাজার থেকে মাছ কিনলেন, কিনলেন হচ্ছে ক্রিয়া। তাহলে সবার আগে ক্রিয়াটা খোঁজা লাগবে স্যার। এই কিনলেন ক্রিয়াটার সাথে যেই যেই শব্দের সম্পর্ক থাকবে তাদের কারক হবে। তাহলে বাবা বাজার থেকে মাছ কিনলেন, প্রথম কথা, কিনছেন কে? অ্যান্সার হচ্ছে বাবা। কোত্থেকে কিনছেন? বাজার থেকে কিনছেন। কি কিনছেন? মাছ কিনছেন। তাহলে এই তিনটা শব্দের কারক বের হবে। তাহলে এই থেকে শব্দটার সাথে কিনলেনের কোনো সম্পর্ক নাই। কি কিনছেন, কোথা থেকে কিনছেন, কে কিনেছেন, থেকের সাথে সম্পর্ক নেই। তাহলে এই থেকে শব্দটার কোনো কারক বের হবে না। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই নামপদ বলতে আপনি নাউন বা প্রনাউন মনে রাখেন। নামপদ মানে হচ্ছে নাউন বা প্রনাউন, বিশেষ্য বা সর্বনাম। তাইলে এইখানে যে বিশেষ্য বা সর্বনামগুলো আছে ক্রিয়ার সাথে সম্পর্ক আছে না স্যার? যেমন কিনলেন, বাবা কিনলেন। কোত্থেকে কিনলেন? বাজার থেকে কিনলেন। কি কিনলেন? মাছ কিনলেন। তাহলে এই তিনটা শব্দের কারক বের হবে। আর বাক্যের মধ্যে এমন অনেক অনেক শব্দ পাওয়া যায় যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না, সেগুলোর কারক বের হয় না। সো এই ক্ষেত্রে অনেকের নাম হয় সম্বন্ধপদ, আবার অনেকগুলো অনুসর্গ থাকে, সেগুলো আলাদা থাকবে, সমস্যা নেই। এরপর আমরা একটু দেখবো যে কারক কয় প্রকার। কারক হলো 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। সো ভিডিওটা একটু পজ করে আপনারা এই 6টা নাম একটু মুখস্থ করে ফেলবেন। দেখেন, আমরা যারা একটু সময় নিয়ে এই টপিকগুলো শিখবো, বাংলা ব্যাকরণটা শিখবো, তার আমরা ভালো করবো ইনশাল্লাহ। কারণ ব্যাকরণ একটু দুর্বোধ্য, একটু জটিল বিষয়, দুরূহ বিষয়। সো এই জিনিসটাকে সহজ করতে হলে সময় দিতে হবে স্যার। সো একটু মনোযোগ দেন, আপনি দেখবেন যে আজকের ক্লাসের পরে যা যা আমাদের আলোচ্য তা আপনি ক্লিয়ারলি বুঝছেন। তো আমরা আরেকবার একটু রিভিউ করে সামনের দিকে আগে যাব। কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক সেটাই কি কারক। কারক কয় প্রকার? 6 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। কর্তৃকারক আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। আমরা 2টা কারকের বেসিক ধারণা নিব, কর্তৃ এবং কর্ম, এবং এই 2টার মধ্যে যে কনফিউশনটা আপনার রয়ে গেছে, আমরা কর্তৃকারক এবং কর্মকারক নিয়ে যে যত পরিমাণ কনফিউজ থাকি, কনফিউজিং কোশ্চেন অ্যারাইজ হয় এই 2টা বিষয়ে, অন্য অন্য কারকে তেমন একটা হয় না। সো আমরা ধাপে ধাপে সবগুলোই পড়বো। সো আজকের মূল আলোচ্যটা হলো কর্তৃকারক আর কর্মকারক। আচ্ছা, কর্তৃকারক আমরা মনে রাখবো, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। তাহলে এই কথাটাকে যদি একটু সহজ করে আমরা বলি, যে যেই বিশেষ্য অথবা সর্বনাম পদ ক্রিয়াটাকে কমপ্লিট করে, অর্থাৎ ক্রিয়াটাকে কমপ্লিট করে যে নাউন বা প্রোনাউন, সেটা হলো কর্তৃকারক। আচ্ছা, আমি আমার শর্টকাটটা পড়ে দিচ্ছি, আপাতত বইয়ের কথাটা পড়ে আসি। যেই বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তা বলে বা কর্তৃকারক বলে। ছোটবেলা আমরা পড়তাম যে ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। ওকে, আমি এটার সাথে একমত, তবে আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে থিঙ্ক করতে হবে। সেটা কিভাবে একটু পরে দেখাচ্ছি। একটা কোশ্চেন আসছে, খোকা বই পড়ে। এখান থেকে যদি আমি কর্তা বের করতে চাই, তাহলে ক্রিয়াকে প্রশ্ন করব কি, কে অথবা কারা। তো যেহেতু খোকা সিঙ্গুলার শব্দ, এক বচন, কে দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাবো। কে বই পড়ে, অ্যান্সার হচ্ছে খোকা বই পড়ে। এই যে কে পড়ে, খোকা পড়ে, তাহলে খোকা হইল কর্তৃকারক। 2 নম্বর এক্সাম্পল, মেয়েরা ফুল তোলে। বুঝবেন প্লিজ, এদিকে লক্ষ্য করেন। মেয়েরা ফুল তোলে, এখানে ফুল তুলতেছে, কারা তুলতেছে?
মেয়েরা, তাহলে মেয়েরা হলো কর্তৃকারক। কারণ এই যে আমরা শিখছি যে কে বা কারা প্রশ্ন করলে উত্তরে কর্তা পাওয়া যায়। আচ্ছা, তো এইভাবে না আপনি ইজি কারকগুলো পারবেন, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেই কারকগুলো আসে সেগুলা একটু আপার স্ট্যান্ডার্ড এবং একটু কঠিন। সেগুলো আমরা একটু বোঝার জন্য এবার আমাদের শর্টকাট বা আমাদের ইজিয়েস্ট মেথডটা অ্যাপ্লাই করি। কর্তৃকারকের ডেফিনেশনটাকে আমি যেভাবে বলি সেটা হচ্ছে ব্যক্তি অথবা বস্তু, আমি সবুজটা নেই, একটু বেশি ফুটে থাকবে, লিখলাম ব্যক্তি অথবা বস্তু যে কাজ করে মানে ক্রিয়া সম্পাদন করে, ব্যক্তি বা বস্তু যে কাজ করে সেই কর্তৃকারক। বলেন, ব্যক্তি বা বস্তু যে কাজ করে সে কোন কারক? সে কর্তৃকারক। তাহলে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি বললাম গাদ্দাফি ঘুরে। ধরেন গাদ্দাফি একজন ব্যক্তি, সে ঘুরতেছে। ধরেন আমি এখানে ঘুরতেছি, এই যে আমি এরকম ঘুরলাম, তাহলে কাজটা কে করছে? এই যে ঘুরে, যে এই ঘুরে ক্রিয়াটা সম্পন্ন করছে কি? কে ঘুরতেছে? গাদ্দাফি ঘুরতেছে। ওকে, কিন্তু যখন আমি বললাম যে লাটিম ঘুরে, লাটিমের নিচে দাগ, যে লাটিম কোন কারক, তখনই প্রবলেমটা শুরু হয়। আমরা তখন চিন্তা করতে থাকি, ছোটবেলা শিখছিলাম যে ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, মানে বিশেষ করে কি, কয় দীর্ঘিকার কি, যেটা ওইটা দিয়ে প্রশ্ন করি আমরা কর্ম খোঁজার জন্য। সো আপনি অবচেতন মাইন্ডে এখানে কর্ম খুঁজে ফেলেন। কিভাবে? আপনি বলেন কি ঘুরে? লাটিম ঘুরে, কর্ম দাগ দিয়ে চলে আসবেন, সুন্দর করে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এটা করা যাবে না। আপনাকে যদি এই থিওরিতেও আমি রাখি যে ব্যক্তি বা বস্তু যে কাজ করে সে কর্তা, তাহলে এই ডেফিনেশন বা থিওরিতেও লাটিম কর্তৃকারক। কিভাবে? বলেন, এই যে ঘুরে ক্রিয়াটা সম্পন্ন করতেছে কে, মানে ঘুরতেছে কে? অ্যান্সার হচ্ছে লাটিম। তাহলে অ্যান্সার হচ্ছে ব্যক্তি অথবা বস্তু যে কাজ করবে সে হচ্ছে কর্তৃকারক। তাহলে এখানে লাটিম কর্তৃকারক, উপরে গাদ্দাফি কর্তৃকারক। আর কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া আমরা তো ব্যক্তিবাচক শব্দ দিয়েই কর্তৃকারক শিখছি, তাই না? কিন্তু আপনাকে বস্তুবাচক শব্দ দিয়ে কর্তৃকারক শেখা লাগবে। অনেক বস্তু আছে যারা কাজ সম্পন্ন করে এবং তাদেরকে আপনার কর্তা স্বীকৃতি দিতে হবে। যেমন ধরেন আপনার মাথার উপর যদি ফ্যান ঘুরে, ফ্যানটা যদি ঘোরা অবস্থায় থাকে, তাহলে আমি যদি কোশ্চেন করি ফ্যান ঘুরে, এখানে ঘুরতেছে কে? আপনি অ্যান্সার দেবেন ফ্যান। তাহলে যে ঘুরতেছে, যে কাজ করতেছে সে কর্তা না? কর্তা। মানে আপনার মাথায় কাজ করে যে ভাইয়া ফ্যান তো নিজে ঘুরে না, ফ্যান বিদ্যুতের মাধ্যমে ঘুরে। ওকে, আমি আপনার সাথে একমত, লজিক বুঝবেন। যদি কখনো কারকের মধ্যে মাধ্যম পাওয়া যায়, সেই মাধ্যমটা হলো করণ কারক। বলেন কি কারক? তাহলে বিদ্যুতের মাধ্যমে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা ঘোরার মাধ্যমটা বিদ্যুৎ না? তাহলে এই বিদ্যুৎ হচ্ছে করণ, আর ফ্যান হচ্ছে কর্তা, কারণ ফ্যান নিজে ঘুরতেছে। এরপরে ধরেন যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি এখানে একটু এক্সাম্পল দিই। পাখিরা কিচির মিচির করে। তাইলে আপনাদের কাছে কোশ্চেন, এখানে কিচির মিচির করার কাজটা কে করতেছে? পাখিরা করতেছে। তাইলে পাখিরা কিন্তু এখানে কর্তা, যে কাজ করে সে কর্তা। একটা এক্সাম্পল দেই, পাহাড়ের ঢল বেয়ে জল নামছে। এই কোশ্চেনটা আসছে একটা ইউনিভার্সিটিতে, আমার এক্স্যাক্টলি মনে নাই,
একটা ইউনিভার্সিটিতে আসছে, পাহাড়ের ঢল বেয়ে জল নামছে। যখন এই কোশ্চেনটা আসছে যে জল কোন কারক, সবাই চিন্তা করছে ওই যে বস্তু পাইছে জল বস্তু, তাহলে কি দিয়ে প্রশ্ন করছে, কি নামছে, জল। অ্যান্সার দিয়ে দিছে কর্মকারক। না স্যার, আমি আপনাদেরকে এটা শিখাইলাম কারকে ব্যক্তি বা বস্তু কাজ করতে পারে, ব্যক্তিও কাজ করতে পারে, বস্তু কাজ করতে পারে। যদি কোনো বস্তু কাজ সম্পন্ন করে সে কর্তা। এখন কোশ্চেন হচ্ছে পাহাড়ের ঢল বেয়ে জল নামছে, এইখানে আপনি বলেন এই নামার কাজটা কি করতেছে, পাহাড় নামতেছে, পাহাড় তো স্টিল জায়গায় আছে, তাহলে জল নামছে মানে জল নিজেই নামছে, এই জল হচ্ছে কর্তৃকারক। আশা করি এবার বুঝতে পারছেন। তাহলে ব্যক্তি থাকতে পারে, বস্তু থাকতে পারে, প্রাণী থাকতে পারে, যে কাজ করবে সে কর্তা। তাহলে কোশ্চেনটা হলো যে ভাইয়া তাহলে কর্ম হবে কখন? মনে রাখবেন, যখন কর্তা একটা বিষয়কে কেন্দ্র করে সেন্টার করে কাজ করবে তখন হবে কর্ম। আমরা বাকি কারকগুলো হলো পরবর্তী ক্লাসে বা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ, বা আমাদের লুমিনাসের মেইন ক্লাসগুলো শুরু হলে তখন। আপাতত আপনাদেরকে এটা জানানো যে আমরা কত সহজভাবে ব্যাকরণটা পড়াই, এই জায়গাটা দেখানোটা হলো আমাদের উদ্দেশ্য। আপনাকে এখনই আসলে আমি জ্ঞানের জাহাজ বানাইতে পারবো না, বাট বাকি টপিকগুলো আমরা অবশ্যই পড়বো, ধাপে ধাপে পড়বো ইনশাল্লাহ। তো একটা এক্সাম্পল আপাতত দিই, যেমন ধরেন আমি বললাম মফিজ ফুল তোলে, মফিজ ফুল তোলে। এখন আপনাদের কাছে কোশ্চেন, কাজ কে করতেছে এটা আমরা আগে বের করবো। হ্যাঁ বলেন, ফুল তোলে, এই তোলার কাজটা কে করতেছে? অ্যান্সার হলো মফিজ। তাহলে মফিজ হলো কর্তৃকারক। এখন মফিজ যে কর্তা পাই গেছে আমি, এই যে মফিজ তোলার কাজটা করতেছিল, সে যে তুলতেছিল, কি তুলতেছিল? ফুল। তাহলে এইটা হলো এখন কর্ম। তাহলে যাকে কেন্দ্র করে সে কাজটা করতেছে সেটা হলো কর্ম। তাহলে দেখেন একটু আগে একটা বস্তু সে কর্তা ছিল, এখানে একটা বস্তু কর্ম হয়ে গেছে। সো এটা কোনো ব্যাপার না। সো কারকটাকে ধরতে হবে ক্রিয়াটাকে লক্ষ্য করে। যদি কাজটা নিজে করে কর্তৃকারক, আর যদি কর্তা একটা কাজ অন্যকে কেন্দ্র করে করে তাহলে সেটা কর্মকারক। সো আপাতত আজকে আমাদের কর্ম মূল আলোচ্য বিষয় না, আলোচ্য হলো কর্তা। এই জন্য আমরা কর্তৃকারকটাকে নিয়ে একটু বেশি আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি আবার স্লাইডে। আমরা কর্তৃকারকের কিছু বেসিক প্যাটার্ন পড়লাম, এবার আমরা একটু সামনের দিকে দেখি। যেমন অনুশীলনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি এতক্ষণ আমার আলোচনায় যা বুঝছেন, এখন এখান থেকে আপনি নিজে নিজে মার্ক করা ট্রাই করবেন। আমি যে শব্দগুলোকে দাগ দিব এই শব্দগুলো কোনটা কোন কারক। যেমন প্রথম বাক্যে ফ্যান এবং লাইট কোন কারক, কর্তৃ নাকি কর্ম? তাহলে আমরা কি বললাম? এক নম্বর আমরা কর্তাটা চেক করব, ব্যক্তি হোক আর বস্তু হোক। হ্যাঁ, যে কাজ করবে সে কর্তা। সো আপনি যদি বাচ্চাকালের নলেজ দিয়ে জাজ করতে চান তাহলে আপনি কোশ্চেন করবেন কি ঘুরে, ফ্যান, কি জ্বলে, লাইট। আপনি কর্ম দিয়ে চলে আসবেন, আপনি ধরা খেয়ে যাবেন। এই দুইটা কর্মকারণে দুইটা কর্তাকারক। কেন? ফ্যান ঘুরে, ঘুরতেছে ফ্যান, ফ্যান কর্তা। লাইট জ্বলে, জ্বলতেছে কে? লাইট, লাইট কর্তা। কারণ আপনার মাথার উপর যে লাইট আছে বা আপনার রুমে যে লাইট আছে, এই জ্বলার কাজটাকে লাইট করতেছে না, নাকি আপনি জ্বলতেছেন? আমাদের তো জ্বলা সম্ভব না, জোনাকি পোকা হয়তো বা জ্বলতে পারে, কিন্তু এখানে বস্তু জ্বলতেছে, তো লাইট হচ্ছে কর্তা, কারণ জ্বলার কাজটা লাইট করতেছে। অর্থ অনর্থ ঘটায়, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এখানে এই অর্থ শব্দটা অনর্থ ঘটায়, তাহলে আমি যদি কোশ্চেন করি ঘটানোর কাজটা কে করতেছে, তাহলে অ্যান্সার বেরোবে কি? অর্থ। একটা লক্ষ্য করে দেখেন যে এইখানে বেশিরভাগ এক্সাম্পল কিন্তু বস্তুবাচক শব্দ দেয়া। আর আমি আপনাদেরকে বলছি যে বস্তুবাচক শব্দের কারক আসলে ধরা খাওয়ার চান্স বেশি, কারণ এই বস্তুবাচক শব্দগুলো যখন থাকে অনেকে কর্তৃ দেয়, বাট অধিকাংশ কর্ম দিয়ে দেয়। স্যার কর্ম হইলে কর্ম হবে, সমস্যা নেই, কিন্তু আগে চেক করা লাগবে যে কাজটা সে নিজে করতেছে কিনা। তাহলে এখানে অর্থ অনর্থ ঘটায়, তাহলে এই ঘটানোর কাজটা কে করতেছে? অর্থ করতেছে। তাহলে যে ঘটাচ্ছে সে হইল কর্তা। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন বাবু ভুল কাজ করেছে। এটা আপনাদের বাবু না, এটা ছোট বাবু। হ্যাঁ, তো লামিন ইয়ামালের ছোট ভাইটা আর কি। তো বাবু ভুল কাজ করেছে, বাবু দুষ্টামি করেছে, তাহলে দুষ্টামিটা কে করতেছে? বাবু। ভুল কাজটা কে করছে? বাবু।
তাইলে আমি যদি বলি বাবু অনর্থ ঘটায়, তাহলে অনর্থ ঘটাইছে কে? বাবু। সেম কথা আমরা রিপ্লেসমেন্ট পলিসি দিয়েও কারক শিখতে পারি, আবার মূল কনসেপ্ট থেকে শিখতে পারি। আপাতত মূল কনসেপ্টে শিখি, পরে আমরা আরও ইজি ইজি শর্টকাট আছে সেগুলো শিখবো, সমস্যা নেই। তাহলে এই যে জায়গাটা লক্ষ্য করে দেখেন, অর্থ অনর্থ ঘটায়, তাহলে ঘটানোর কাজটা কে করতেছে? ঘটানোর কাজটা অর্থ করতেছে, যেন অর্থ হইলো এখানে কর্তা। এখানে ফ্যান নিজে করে ফ্যান কর্তা, লাইট জ্বলে লাইট কর্তা। 10 মিলে করি কাজ, বলেন কাজটা কে করতেছে? 10 জন মিলে, তাহলে এই 10 হচ্ছে কর্তৃকারক। যদি কোশ্চেন করে কর্তায় কোন বিভক্তি, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো না। 10 মানে হচ্ছে কি 10 প্লাস এ, তাহলে 10 মানে হচ্ছে যে 10 জন সবাই। তাহলে এটা যদি কর্তৃকারক হয়, তাহলে এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এটা হইল কর্তৃ সপ্তম বিভক্তি। ওকে, ছাদে বৃষ্টি পড়ে, তো এই বাক্যটা আসলে নর্মালি ছাদের নিচে দাগ থাকে, হ্যাঁ, কিন্তু কিন্তু যদি কখনো বৃষ্টির নিচে দাগ দিয়ে দেয়, আপনি শিওর থাকেন প্রায় 90% স্টুডেন্ট এটা ভুল করবে। কেন ভুল করবে? কারণ সে চিন্তা করবে কি পরে? বৃষ্টি পরে, কর্ম দিয়ে চলে আসবে। না স্যার, চেক করতে হবে যে কাজটা কে করছে। ছাদ তো স্থান, অধিকরণ, কিন্তু এখানে হইলো ক্রিয়াটাকে চেক করি আমরা, পড়তেছে কে? বৃষ্টি। তাহলে এই যে উপর থেকে, আসমান থেকে, মেঘ থেকে যে বৃষ্টিটা পড়ে, বৃষ্টিটা নিজে পড়ে না, নাকি আপনি বা আমি বিমান দিয়ে উপরে উঠা মেঘের লাথি দিয়ে এবারে বৃষ্টি পর, বাড়ি খেয়া পড়ে যাবেন, বিদ্যুৎ তো কারেন্ট, আবার অনেক সময় হাওয়া মিশে যাবেন। তো বলতেছে যে ছাদে বৃষ্টি পড়ে, এখানে বৃষ্টি নিজেই পড়ে, তাইলে বৃষ্টি হচ্ছে এখানে কর্তৃকারক। ধর্মের কল বাতাসে নড়ে, এই ধর্মের কল এটা একটা বাগধারা, এটার মিনিং হলো সত্য, মানে এটা দ্বারা বোঝায় যে সত্য অটোমেটিক্যালি পৌঁছায় যায়। তাহলে সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রকাশিত হয়। তাহলে ধর্মের কল বাতাসে নড়ে, তাহলে বাতাসে নড়তেছে কে? ধর্মের কল বা সত্যটা নিজেই, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে এইখানে যতগুলো শব্দ আমি দাগ দিছি, এই সবগুলো শব্দই হচ্ছে কর্তৃকারক। যদি কারো কোনোটাতে কনফিউশন থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট আছে, আপনি কমেন্টে লিখবেন কোন কারকটাতে আপনার সমস্যা, প্রয়োজনে আমি আবার ব্যাখ্যা দিব। আর এর থেকে ভালো হলো আপনি ভিডিওটা একবার দুইবার দেখেন, আপনি দেখবেন যে পরিপূর্ণভাবে সব কিছু শিখে ফেলছেন। ওকে, তাহলে এবার আমরা কর্তৃকারক সম্বন্ধে যা শিখলাম, এটাকে একটু ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনে প্র্যাকটিস করে আসি। ওকে, তাহলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করার আগে বেসিক কথাটা আবার ক্লিয়ার করে নিই। ব্যক্তি অথবা বস্তু যে কাজ করবে সে কর্তা। ব্যক্তি কাজ করলে ব্যক্তিকর্তা, বস্তু কাজ করলে বস্তুকর্তা। সো ভাইয়া, বস্তু দেখে কর্ম দেওয়া যাবে না, বস্তু দেখে কর্ম দেওয়া যাবে না। ওকে, আমরা তাহলে প্রথম প্র্যাকটিসটা দেখি। এটা কোশ্চেনটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এফ ইউনিটে 18-19 সেশন। কোশ্চেনটা আছে আমার স্বপন আধো জাগরণ, স্বপন শব্দটির কারক ও বিভক্তি কি? তাহলে কোনটা হইতে পারে অ্যান্সার? কর্তৃকারকে শূন্য, করণে শূন্য, কর্মকারকে শূন্য, অপাদানে শূন্য। ওই যে বিভক্তির হেল্প লাগতেছে আমাদের এখানে, কারণ আমি বলছি যে কারক শিখতে গেলে বিভক্তি লাগে। তো অনেক সময় বিভক্তি দিয়ে আসে, অনেক সময় বিভক্তি ছাড়া আসে, আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কর্তৃকারক। কোশ্চেন হচ্ছে কেন ভাইয়া? আমরা যদি কর্ম দেই, তাহলে কর্মতে কি ভুল হইতে পারে? কর্ম হবে না। আমার স্বপন, স্বপন মানে স্বপ্ন, স্বপ্ন মানে ড্রিম। তো এটাকে যদি আমি বস্তুবাচক ধরি, তো বস্তু মানে কি কর্ম না, দেখতে হবে কাজটা কে করছে। তাহলে আমার স্বপন আধো জাগরণ, তাহলে অর্ধেক জেগে আছে। কে জেগে আছে? আমার স্বপ্ন জেগে আছে। তাহলে স্বপ্নটা জেগে থাকার কাজ করতেছে, এজন্য স্বপ্ন হচ্ছে এখানে কর্তা। মানে আমি যদি বলি, ধরেন আমরা এই কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ দেখলাম ফাইনাল, অথবা ওয়ার্ল্ড কাপের অন্যান্য ম্যাচগুলা, তো সবাই রাত জেগে খেলা দেখছে। তাহলে আমি যদি বলি যে বাচ্চারা, বৃদ্ধরা, যুবকরা, যুবতীরা রাত জেগে আছে, তাইলে এই রাত জেগে আছে কারা? বাচ্চারা না? আমি বললাম হাবিব রাত জেগে আছে, সঞ্জিত রাত জেগে আছে, স্বপন এমনি রাত জেগে থাকে, আমার বন্ধু আছে ও ঘুমায় না, রাতে জেগে থাকে। তো এই যে রাত জেগে আছে, তাহলে যারা যারা জেগে আছে তারা সবাই কর্তা না? তাইলে এখানে বলছে যে আমার স্বপন আধো জাগরণ,
তাহলে আমার স্বপ্ন অর্ধেক জেগে আছে, তাহলে জেগে আছে স্বপ্ন। এবার আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে হেথায় হেথায় সবারে হবে মিলিবারে, মানে এখানে সবাইকে মিলতে হবে। তাহলে এখানে সবারে কোন কারক? তো যারা আমরা কারক পারি না আমরা অনেক অ্যান্সার দিয়ে দিই কাকে মিলতে হবে, সবাইকে মিলতে হবে, এই যে কর্ম দিয়া ভুল করি না, এটা কর্তৃকারক। কেন বুঝেন লজিকটা মনে আছে কিনা? ব্যক্তি অথবা বস্তু যে কাজ করে সে কর্তা। তাহলে হেথায় সবারে হবে মিলিবারে, মানে এটার মিনিং হচ্ছে যে এখানে সবাইকে মিলতে হবে। তাহলে মিলবে কে বা কারা? অ্যান্সার হচ্ছে সবাই। তাহলে এই সবারের শব্দটা এটা হলো কর্তৃকারক। সো এটার অ্যান্সার হলো কর্তৃকারক, কারণ এখানে সবাই মিলবে। তাহলে এই সবাই মিলার কাজটা নিজেরাই করবে, সবাই করবে, এই জন্য এটা কর্তৃকারক। এরপরে কোশ্চেন, সপ্তমী বিভক্তির প্রতীকগুলো কি? একদম ডিরেক্ট আমাদের ওই যে চার্ট ছিল, ওই যে চার্ট থেকে কোশ্চেন আসছে সপ্তমী বিভক্তি। ধরেন আমি আপনাদেরকে যদি একটু কষ্ট করে দেখাই, তাহলে এখান থেকে দেখেন সপ্তমীর চিহ্নগুলো কোনগুলো ছিল। সপ্তমীর চিহ্ন ছিল এ অন্তস্থ তে। তো দ্বিতীয় এবং চতুর্থীর এই যে সিম্বলগুলো আছে, এই যে কে রে এবং কে রে, এই দুইটা জিনিসের মধ্যে অনেকের প্যাচ লাগে। এটা আমি আর একটা ক্লাস ইনশাল্লাহ কভার করে দিব না, ছোট একটা ভিডিও দিয়া। সো আপাতত এটা যেহেতু আমার লাগতেছে না, সো আপাতত এটাকে আমি স্কিপ করতেছি। হ্যাঁ, তাহলে সপ্তমীর চিহ্ন হলো কি এ অন্তস্থ হতে। তাহলে এবার আমরা যেই অপশনের মধ্যে দেখেন এ অন্তস্থ হতে পাবো, সেখানে গিয়ে আমরা অ্যান্সারটা নিব আর কি। এই যে দেখেন সপ্তম বিভক্তির প্রতীকগুলো হলো, এখানে আছে এ অতে অ হবে না, এ রেতে রে হবে না, এ কেতে কে হবে না, এ অন্তস্থ হতে, এটা হলো অ্যান্সার। তাইলে আমার এখানে অ্যান্সার হচ্ছে এই যে এটা। বলেন সবাই বুঝছেন কিনা? খুবই মজার জিনিস। আমরা যেটা করি, আমরা আসলে অনেক র্যান্ডম পড়ি, র্যান্ডম পরে কি করি আমরা প্র্যাকটিস করতে যাই, তখন আর মিলাইতে পারি না। কিন্তু না, আমরা লুমিনাসে র্যান্ডম পড়াই না। আপনি এখন কর্তা পড়তেছেন, এরপর অধিকরণ পড়বেন, এরপর আপনি করণ পড়বেন, কর্ম পড়বেন না, আপনি সিকোয়েন্সিয়ালি পড়বেন। বিভক্তি পড়বেন, কারকের ডেফিনেশন জানবেন, কর্তৃকারক জিনিসটা কি, কর্ম জিনিসটা কি, করণ কি, সম্প্রদান উপাদান অধিকরণ কি, কিভাবে বাক্যে বসে, কিভাবে জটিল জায়গাগুলো সলভ করতে হয়, ধাপে ধাপে শিখাই দেবো ইনশাল্লাহ। ওকে, তাইলে আমরা এর পরের অংশটাতে যাই। লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বেড়েছে। লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বেড়েছে, এই বাক্যে শিমুল গাছটির কোন কারকে কোন বিভক্তি? ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16 সেশনের গ ইউনিটের কমার্সের ইউনিটে কোশ্চেনটা এসেছিল। তো এটার অ্যান্সার আমরা কি নিতে পারি? বলতে যে শিমুল গাছটি কোন কারকে কোন বিভক্তি। দেখে তো আপনারা অ্যান্সার গেস করতে পারেন কিনা? চলেন, অনেকের অ্যান্সার গেস হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল হইতে পারে, সেটা হলো বিভক্তি কাউন্টিং এর ক্ষেত্রে। অনেকে হয়তো বা কর্তৃকারকে সপ্তমী দিয়ে দেবেন, না, এটা কর্তৃকারকে সপ্তমী না, এটার অ্যান্সার হলো কর্তৃকারকে ষষ্ঠী। কেন দেখায়, লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বেড়েছে। এখন আমরা তো জানি যে ক্রিয়া সম্পাদন করে যে সে কর্তা, তাহলে যে কাজ করে সে কর্তা। তাহলে বলেন তো এখানে বেড়েছে কে বেড়েছে? অ্যান্সার হলো শিমুল গাছটি বেড়েছে। তাহলে বলতে গাছটির, তাহলে বেড়েছে গাছটা, আর এর সাথে একটা বিভক্তি আছে র। এই যে গাছটির, গাছটি শব্দের সাথে একটা এডিশনাল র আছে। তাহলে এই যে টির বলার কারণে এটা আলাদা র পাওয়া যাচ্ছে। র কয় নাম্বার বিভক্তির সাইন? 6 নাম্বার, ষষ্ঠী। র এর মনে আছে না? তাইলে কাজ করছে শিমুল গাছ, বেড়েছে শিমুল গাছ, শিমুল গাছ হলো কর্তা, আর র থাকার কারণে অ্যান্সার হলো ষষ্ঠী। তাহলে অ্যান্সার হলো কর্তৃষষ্ঠী। আই থিঙ্ক সবাই মোটামুটি বুঝছেন। এরপরে আমরা পরে কোশ্চেনে যাব। টাকায় টাকা আনে, ইংরেজিতে বলে মানি বিগেটস মানি। তাহলে টাকায় টাকা আনে, আমরা লক্ষ্য করলাম টাকায় পদ কোন কারক বিভক্তি। এটাও ডাবির গ ইউনিট 16-17 সেশনের একটা কোশ্চেন। দেখেন আমরা একটু খেয়াল করি, আগে ক্রিয়াটাকে দেখব। কারক নির্ণয়ের ক্ষেত্রে সবার আগে ক্রিয়া চেক করতে হয়। হ্যাঁ, আনে, কোশ্চেন হলো কে আনে, অ্যান্সার হলো টাকায় আনে। আমি আর একটা সহজ করে এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি,
ধরেন আমি বললাম বাবা টাকা আনে, চাচু টাকা আনে, ভাইয়া টাকা আনে। ওকে, তো যখন আমি বলতেছি বাবা টাকা আনে, আমি যদি কোশ্চেন করি আনে কে, আপনি বলতেছেন বাবা, তাহলে যে আনে মানে যে কাজ করে সে কর্তা, বাবা কর্তা। দেখেন ব্যক্তি পাইলে কিন্তু কষ্ট হচ্ছে না আপনার, কিন্তু যখন বস্তু থাকে তখন আপনাকে একটু ভেবে নিতে হচ্ছে। এই যে আমি আপনাকে শুরুতে বললাম যে বস্তু পাইলেই আপনার কর্ম দেওয়া যাবে না, দেখতে হবে যে কাজটা কে করে। যদি কাজটা সেই বস্তু করে তাহলে এটা কর্তৃকারক হয়ে যাবে তখন অ্যান্সার। যাই হোক, টাকায় টাকা আনে, তাহলে এখানে আনতেছে হলো টাকা, টাকা আনতেছে, এই টাকাটা হলো কর্তৃকারক। অনেকে বলে যে ভাইয়া টাকা কিভাবে টাকা আনে, বুঝায়। ধরেন আপনার কাছে হইলো 5 লক্ষ টাকা আছে, কথার কথা, আমাদের যে অবস্থা 5 লক্ষ টাকা নাও থাকতে পারে। এই 5 লক্ষ টাকা আপনি ধরেন একটা কোথাও ইনভেস্ট করছেন, সিকিউরড কোনো একটা জায়গায় ইনভেস্ট করছেন। এখন প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর আপনি দেখলেন যে ওই 5 লক্ষ টাকার এগেনস্টে আপনি টাকা পাচ্ছেন আর পাচ্ছেন আর পাচ্ছেন। এই ক্ষেত্রে মানে ধরেন বেস্ট এক্সাম্পলগুলো হলো যে ব্যাংকে টাকা জমা রাখা, অথবা বিভিন্ন সঞ্চয়পত্রে টাকা জমা রাখা, ডাকে টাকা জমা রাখা, বিভিন্ন বন্ডে টাকা জমা রাখা। সব বিভিন্নভাবে টাকা জমা রাখলে যে ইন্টারেস্ট আসে না, ওইটা হইতে পারে। আবার আপনি ইনভেস্ট করছেন, প্রফিট আসতে পারে, ওইটা হইতে পারে। তো যাই হোক, টাকায় টাকা আনে, এই আনার কাজটা করতেছে প্রথম টাকা, এই জন্য এটা হলো কর্তৃকারক। আর অন্তস্থ এটা হলো সপ্তম বিভক্তি, এই জন্য অ্যান্সার হলো কর্তৃকারকের সপ্তমী। তাহলে কর্তৃকারকের শূন্য, এটা হবে না, এটা হলো অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা। যদি কনসেপ্ট ধরা যায় তাহলে কারক অনেক মজা, অনেক সহজ। ওকে, সো আই থিঙ্ক আমাদের আর কোনো প্র্যাকটিস নাই, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই আছে। হ্যাঁ, সো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুব শীঘ্রই। আর আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিব। আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে যখনই ভর্তি হতে যান তার আগে সেই প্রতিষ্ঠানের টিচারদের ক্লাস যাচ করে নেবেন, দেখবেন। যদি আপনার কাছে অনলাইন কমফোর্টেবল না হয় আপনি অফলাইনে যাবেন, যদি অফলাইন থেকে অনলাইন কমফোর্টেবল আপনি অনলাইনে করবেন। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে ক্লাস দিতে না চায় তাহলে বুঝবেন ওটা বাটপার, ওখানে ঝামেলা আছে, আপনি ঝামেলায় পড়বেন। আপনার টাকাটা, আপনার বাপ মার এত কষ্টের টাকা আপনি সেখানে দিচ্ছেন, টাকা গচ্ছা যাওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি আপনারা ক্লাসটা বুঝেছেন, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। তারপরও যদি কোনো জায়গায় কোনো সংশয় থাকে কমেন্টে জানাবেন, অথবা ভিডিওটা আরও 1 থেকে 2 বার দেখবেন। আশা করি আপনার ইনশাল্লাহ এই এতটুকুর ভিতরে কোনো সমস্যার হবে না। সো সবার সাথে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।